আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি জানি আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নাগাদ শেখ হাসিনা ফিরতে পারেন। সেটা আমি যেটা বলেছিলাম যে দিন সাতেক আগে তিনি জানিয়ে দেবেন দলীয় কর্মীদের, দেশের, যে আমি ওই দিনকে ওই পথ দিয়ে ফিরছি, এবং সেটা তিনি ভিডিও বার্তায় বলবেন। একটি বিদেশি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতির উদ্দেশ্যে এবং বিদেশিদের যত রাষ্ট্র আছে তাদের উদ্দেশ্যে ওই বার্তাটি দেবেন। সেটা হচ্ছে মার্কিন টেলিভিশন CNN। এটাও আমি বলে দিলাম। ফলে সারা বিশ্ব জেনে যাবে যে শেখ হাসিনা ওই দিনকে ফিরছেন। এইবার তারপরে তারা কাকে কি করে ফাঁসির দড়িতে ঝোলানো হয়, সারা বিশ্বের চাপকে সামলে রেখে তারেক রহমান সরকার বুঝে নেবে, এবং দেশে ফিরে তিনিই দেশের হাল ধরবেন। সেটা নির্বাচনের মাধ্যমে হোক বা সরাসরি কি হবে তা আমি বলতে পারছি না। তবে সেপ্টেম্বরে উনি যে ফিরছেন সে ব্যাপারে আমি আপনাদের কনফার্ম করে দিলাম। এখন আপনাদের মনে থাকতে পারে সার্জিও গোর, তিনি খুব শীঘ্রই বাংলাদেশ যাচ্ছেন। বাংলাদেশ যাওয়ার আগে এই পটভূমিটা বলা দরকার। বাংলাদেশ যাওয়ার আগে তিনি শেখ হাসিনার সঙ্গে একবার দেখা করেছিলেন। এর আগে বহুবার করেছেন, কিন্তু এবারে দু একদিনের মধ্যে হয়তো দেখা করেছিলেন। আমি সঠিক ডেটটা আমি জানি না, ফলে আমি আপনাকে কনফার্ম বলতে পারবো না কবে দেখা করেছিলেন, কোন সময় দেখা করে, তার সঙ্গে কে ছিলেন। তো দেখা করার পরেতে তার সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয়, এবং গতকালকে রাত্রিবেলা শেখ হাসিনা অজিত দোভালকে ফোন করেন যে আমি দেশে ফিরব, এ ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। অজিত দোভাল বললেন, আপনি তো কথা, আপনি দেশে ফিরবেন সে কথা তো আপনি বলেছেনই, নতুন কি আছে? বলে আছে, কথা আছে। তারপরেতে অজিত দোভাল তার কাছে যান, তাদের মধ্যে দীর্ঘ কথাবার্তা হয়। আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে একটু বলি, আপনাদের দেশের যারা নেতা আছে তারাও তার সঙ্গে ফিরবেন। বিভিন্ন দেশে, লন্ডন, আমেরিকা থেকে বিভিন্ন দেশে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন, এবং কম্বোডিয়া থেকে আরম্ভ করে লন্ডন, আপনার আমেরিকা, তারপর আপনার কি বলে অস্ট্রেলিয়া, কোথাও বাদ নেই, বিভিন্ন দেশে তারা রয়েছেন। এখন তাদেরকে যাতে ঢোকার ব্যাপারে কোনো রকম ইমিগ্রেশনে ঝামেলা না হয়, তার জন্য 107 জনের, না 105 জনের একটি লিস্ট আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে ধরিয়ে দেওয়া হয়, যে তাদেরকে কোনো ঝামেলায় না জড়িয়ে তাকে যেন সিধে ঢোকানো হয়। এবং এদের থাকার ব্যবস্থা করার জন্য এই শুধু 4-5 দিন তারা থাকবেন, ITBP, CRPF, তারপর আপনার যে সমস্ত সেনা অফিসার, সেনা ক্যান্টনমেন্ট, তারপর আপনার BSF এর যে সমস্ত ক্যান্টনমেন্ট, সে সমস্ত জায়গায় টোটাল 56টা ফ্ল্যাট বুক করা হয়েছে। এটা হচ্ছে গতকালের খবর, মানে বুক করা হয়েছে আগেই, খবরটা পেয়েছি আমি গতকালকে।
তবে গতকাল রাত্রিবেলা থেকে আমি এই খবরটার পেছনেই লেগেছিলাম। তখন আমি একটা খবর পাই যে তুর্কির থেকে ফেরার পথে ভারতবর্ষে আসতে চান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখন আমি কনফার্ম করতে পারিনি, যত রাতে 10:30টার সময় ভিডিও করছি, কাকে ধরে কি কনফার্ম করব। তা আজকে সকালবেলা কনফার্ম করেছি, ভারতের পক্ষ থেকে কোনো সবুজ সিগন্যাল দেওয়া হয়নি তার সঙ্গে কথা বলার জন্য, তাকে ভারতবর্ষে আসার জন্য কোনো সবুজ সিগন্যাল দেওয়া হয়নি, কারণ ভারতবর্ষ ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করে না। আপনাদের মনে আছে, ওয়াকারুজ্জামানের সঙ্গে আগে আমাদের সেনাপ্রধান দীনেশ ত্রিবেদী, পূর্বতন সেনাপ্রধান, রেগুলার যোগাযোগের মধ্যে ছিলেন। এখন নতুন সেনাপ্রধান যিনি এসছেন, তিনি আর যোগাযোগ করেন না। তিনি একদম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছেন। ফলে ওই যে কথাটা আমি বলেছিলাম গতকালকে, ফেরার তার ভারতবর্ষে তার আসার ওয়াকারুজ্জামানের ইচ্ছা প্রকাশ করা, এই খবরটা ঠিক ছিল, কিন্তু ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দেয়নি বলে তিনি ভারতবর্ষে আসতে পারছেন না, তিনি বাংলাদেশেই ফিরে যাচ্ছেন। তারপর তার কি হবে সে তো ভবিষ্যৎ বলবে। এবার ফিরে আসি শেখ হাসিনার কথায়। শেখ হাসিনা সঙ্গে গতকাল রাতে অজিত দোভালের কথা হয়েছে গভীর রাত পর্যন্ত, এবং শেখ হাসিনাকে অজিত দোভাল বলেন, আপনি তো বলেই দিয়েছেন যে আপনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, আমরা সেই ব্যবস্থা করছি, অন্তত সার্জিও ঘোর ফিরে আসুন। তিনি ফিরে এলে পরে তাহলে তো আপনি একটা ডেট ফিক্স করুন। উনি বললেন যে সার্জিও ঘোরের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে, তিনি আমার সঙ্গে কথা বলেই তিনি ঢাকা যাচ্ছেন, আমি বিস্তারিত বলেছি। এবং সেই ভিডিও, CNN এর সেই ভিডিও, যে সার্জিও ঘোর কি কি বার্তা নিয়ে যাচ্ছেন, কি কি প্রশ্ন নিয়ে যাচ্ছেন, সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি পেছন দিকে একটুখানি ভিডিওগুলো ঘুরিয়ে দেখেন, আপনার 7 দিন আগের ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। এবার তার ডেট জানতে চাওয়া হয়। তিনি একটা ডেট বলেছেন, আমি অমুক মাসের অমুক দিনকে ফিরব। দেখুন, দিনটা আমি বলবো না তার নিরাপত্তার স্বার্থে, কিন্তু মাসটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেপ্টেম্বর। ইতিমধ্যে যে সমস্ত জায়গায় আপনাদের নেতা মন্ত্রী পূর্বতন ছিলেন, তাদেরকে সমস্ত ডেকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। তারা 4-5 তারিখে সেপ্টেম্বরের মধ্যে তারা কলকাতায় চলে আসছেন, এই দিল্লিতে চলে আসছেন। দিল্লিতে এসে তারা যে সমস্ত ভবনগুলো বললাম, সে সমস্ত ভবনে তারা উঠবেন, তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এদিকে 107 সিটের একটি প্রাইভেট জেট ভাড়া করা হয়েছে। এখন উনি কোন পথে ফিরবেন সেটা কিন্তু ভারতবর্ষ ঠিক করে দেবে। বলেছেন, অজিত দোভাল বলেছেন, আপনি ফিরুন, ঠিক আছে, কিন্তু আপনি রুটটা চেঞ্জ করুন। আপনি স্থলপথে ফিরবেন না জলপথে ফিরবেন না বিমান পথে ফিরবেন, আমরা বিমান রেডি করে রেখে দিচ্ছি আপনার জন্য। 107 সিটের একটি বিমান, প্রাইভেট জেট, তার জন্য যেদিন ফিরবেন তার 2 দিন আগে থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে, তাকে নামিয়ে দিয়ে চলে আসবেন। 107 সিটের একটি বিমান, প্রাইভেট জেট। এখন এই টোটাল ঘটনাটা আমি যদি ডেটটা বলে দিই, তাহলে ভারত সরকার আমার পিটিয়ে লাশ করে দেবে, কারণ এটা সম্পূর্ণ তার নিরাপত্তার স্বার্থে। আপনারাও নিশ্চয়ই চাইবেন না তার নিরাপত্তা বিঘ্নিত হোক।
তাই ডেটটা আমি বললাম না, মাসটা আমি বলে দিলাম, সেপ্টেম্বর মাস। এর মধ্যে সার্জিও ঘোষ যাচ্ছেন। ভারতের সঙ্গে সার্জিও ঘোষের কথাবার্তা হয়েছে, ডক্টর জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হয়েছে, এবং তারা একসঙ্গে ভারতবর্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে বাংলাদেশ নিয়ে কাজকর্ম করতে চায়। ভারত বলেছে আমাদের আপত্তি নেই। আমরা তো বলেছিলাম আগেই যে আমরা একাই করে নেব, কিন্তু আপনাদের যখন এত উৎসাহ এবং আপনাদের যখন এতটা অপরাধ বোধ, তখন আপনারা করুন। ভারতের যা সাহায্য লাগবে ভারত করবে, আর আপনারা যদি না করেন ভারত নিজে করে নেবে। সে সম্পর্কে রিপোর্টও আমি করেছিলাম। ফলে এই যে টোটাল ব্যাপারটা সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দয়া করে আমাকে দিনটা জিজ্ঞেস করবেন না, আর আমায় ভুল বুঝবেন না যে আমি ইচ্ছে করে দিনটা বললাম না। আপনারা খুব ভালো করে জানেন এই জামাত এবং বিএনপি এই দিন জানতে পারলে তাহলে তার আগে থেকে কি ব্যবস্থা নিতে পারে। আপনাদেরও সতর্ক থাকতে হবে নেত্রীর ব্যাপারে। আর একটা কথা কি বলতে গেলাম, আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, তিনি কোন পথে ফিরবেন সেদিনকেই তিনি জানাবেন। আর হ্যাঁ, যেটা ভুলে যাচ্ছিলাম, সেটা আমি যেটা বলেছিলাম যে দিন সাতেক আগে তিনি জানিয়ে দেবেন দলীয় কর্মীদের দেশের যে আমি ওই দিনকে ওই পথ দিয়ে ফিরছি, এবং সেটা তিনি ভিডিও বার্তায় বলবেন। একটি বিদেশি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতির উদ্দেশ্যে এবং বিদেশিদের যত রাষ্ট্র আছে তাদের উদ্দেশ্যে ওই বার্তাটি দেবেন। সেটা হচ্ছে মার্কিন টেলিভিশন CNN। এটাও আমি বলে দিলাম। ফলে সারা বিশ্ব জেনে যাবে যে শেখ হাসিনা ওই দিনকে ফিরছেন। এইবার তারপরে তারা কাকে কি করে ফাঁসির দড়িতে ঝোলানো হয়, সারা বিশ্বের চাপকে সামলে রেখে তারেক রহমান সরকার বুঝে নেবে। আমাদের কি আছে? আমরা চাই একটা সুন্দর ভালো বাংলাদেশ সরকার, যাদের সঙ্গে আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের সম্পর্ক ছিল। আমরা এই বর্তমান বাংলাদেশ সরকারকে চাই না। বর্তমান বাংলাদেশ সরকারকে হটিয়ে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের বাংলাদেশ সরকার চাইছি, যেখানে পূর্বের ভুলগুলো আর দ্বিতীয়বার শেখ হাসিনা পূর্বের শিক্ষা নিয়ে দ্বিতীয়বার আর করবেন না, এবং দেশে ফিরে তিনিই দেশের হাল ধরবেন। সেটা নির্বাচনের মাধ্যমে হোক বা সরাসরি কি হবে তা আমি বলতে পারছি না। তবে সেপ্টেম্বরে উনি যে ফিরছেন সে ব্যাপারে আমি আপনাদের কনফার্ম করে দিলাম। এবার সবাই ভালো থাকবেন। এই সরকার ধনীদেরও সরকার না। সারা পৃথিবীতে দেখবেন পুঁজিবাদী যারা যারা ধনী তাদের সরকার হয়। এই বাংলাদেশে প্রথম একটা সরকার আসছে না, এরা গরিবের সরকার তো নয়, এরা ধনীর সরকারও না। দেখবেন পৃথিবীতে কোনোদিন শুনেছেন যে কোনো দেশের সরকার বদলে ধনীরা অন্তত খুশি থাকে যে তাদের সুবিধা থাকবেই, কিন্তু এইবার ধনীরাও কিন্তু তারা অসন্তুষ্ট, আর গরিবের পক্ষে তারা থাকবেই না। এরা তাই তাই ওই যে রুমিন ফারহানা বলছে না, প্রধানমন্ত্রী হলো লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী আসামের শিলংয়ের, ঠিক আছে, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান, আর বিরোধী দলীয় নেতা হইলো পাকিস্তানি। আর ভাবির পোলারা তো আমার ভাবির পোলা, মানে ভাইয়ের পোলা না, ভাবির পোলা। তো তাইলে এদের দিয়ে আপনি কি আশা করেন? এরা তো জনগণের সরকার নয়। এরা এসেছে মুসলেকা দিয়ে নিজেরা ক্ষমতাধর হবে, নিজেরা ক্ষমতায় বসবে। এই কারণে জনগণের সরকার ছিল শেখ হাসিনার, তাই তো তাকে যখন বলা হয়েছে বন্দর দাও, করিডোর দাও, নাহলে তুমি ক্ষমতায় থাকতে পারো না, তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন বা ছাড়তে বাধ্য হয়েছেন।
তিনি আপোষ করেন, তিনি বলতেন সেন্ট মার্টিন দিয়ে দিব, তিনি যদি বলতেন বন্দর দিয়ে দিত, আজকে যদি আমেরিকার মতো মুসলেখা দিয়ে দিত, তাহলে আর কিছু হইতো? তাহলে তো আরো 10 বছর থাকতো ক্ষমতায়। কিন্তু ওইগুলো তিনি হচ্ছেন জনগণের সরকার, সেই জন্য তিনি ঘোষণাও দিয়েছেন যে ডিসেম্বরে আসতেছি। সেই জন্যই ওই যে শিরোনাম দিয়েছেন, রাষ্ট্রদূতেরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আসলে কি হয় না আসলে কি হয় পরামর্শ। কিন্তু পৃথিবীর নিয়ম হচ্ছে যে জিতে মানুষ তারই পক্ষে থাকে। ওই যে 71 সালের মতো সেই পরাজিত শক্তি আবারও পরাজিত হবে, সারা পৃথিবী আমাদের পক্ষে থাকবে। রাষ্ট্র দেখুন, আমি তো আপনি বুঝতে পারছেন, আমি আসলে যেটা জানি না সেটা বলতে পারবো না, কিন্তু যে জিনিসটা বলা যায় খুব ভালোভাবে সেটা হলো তারেক রহমান আর চুপ্পু কিন্তু বন্ধু নয়। অর্থাৎ চুপ্পু যতই চেষ্টা করুক তারেক রহমানের আস্থা অর্জন করতে পারবে না। চুপ্পুকে তারেক রহমান ততক্ষণই রাখবে যতক্ষণ চুপ্পুকে তার প্রয়োজন আছে। আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবও সংসদে বলেছেন যে তখন তারা যা বলেছে আমরা সব মেনে নিয়েছি, কারণ মেনে না নিলে যদি ইলেকশনটা না দেয়। অর্থাৎ এখানে, এবং আমি এটাও শুনেছি বা আপনি আমার চেয়ে অনেক বেশি তথ্য রাখেন যে তারেক রহমানও নাকি এই পলিসিতে ছিল যে যখন ইউনূসের সাথে বৈঠক করে যে যে যা বলে মেনে নাও, কোন রকম একটা রাষ্ট্র ক্ষমতায় আগে যাও, তারপরে আমি দেখব কি করা যায় না করা যায়। না, এরপর রাষ্ট্রপতি সাহেব তো ধরেন আপনার নির্বাচনের পরে যে বক্তৃতা দিলেন, বা এই যে কয়েকদিন আগে জুলাই সন্ত্রাসীদের জুলাই উদযাপনে যে বক্তৃতা, তাতে তো মনে হচ্ছে যে উনি পারলে শেখ হাসিনাকে আইনা গলায় দড়ি দিবেন, নিজ হাতে দড়ি পরাইয়া দিবেন। রাশেদ, আমাদের বরঞ্চ ফেলে দিচ্ছে। দেখুন, আমাদের বরঞ্চ এই জিনিসটা খেয়াল করা উচিত। আওয়ামী লীগ সরকার কিন্তু আপনার দুটো বিএনপির রাষ্ট্রপতির সাথে কাজ করেছে, একটা আব্দুর রহমান বিশ্বাস, একটা হলো ইয়াজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2009 সালে আপনার শপথ পাঠ করেন, উনি কিন্তু ইয়াজউদ্দিনের হাতে শপথ পাঠ করেছিলেন। তখন আপনি খোঁজ নিলে দেখবেন যে ওই দুই রাষ্ট্রপতিকে দিয়ে আওয়ামী লীগ তাদের কোনো বয়ান হাজির করতে পারে নাই না। অথচ দেখেন এই চুপ্পু, এই জন্য আমি অনেক ক্ষেপে গেছি এই চুপ্পুর উপর। চুপ্পু শুধু, হ্যাঁ হতে পারে এখন আওয়ামী লীগের অনেক লোক এটাও বিশ্বাস করে যে চুপ্পু কোন রকম পড়ে আছে, যে সে একটা পাশা উল্টে দিবে, তারেক রহমানকে ফেলে দিবে, শেখ হাসিনাকে নিয়ে আসবে, এই ধরনের আশা কিন্তু অনেকের মনে আছে। কিন্তু চুপ্পুর কি সেই সুযোগ আছে? এই সুযোগ যদি থাকে আপনার ওয়াকারের আছে, চুপ্পুর কিন্তু এই ধরনের কোনো সুযোগ নেই। আজকে যদি যে গণজোয়ার সৃষ্টি হয়, যেটা আমরা আশা করছি এবং যেটা হবে শেখ হাসিনা আসলে, চুপ্পুকে সরিয়ে যদি আপনার মাহমুদুর রহমান কিংবা লুৎফুজ্জামান বাবরকেও যদি ওই জায়গায় রাখে, চুপ্পু যা যা করবে শেখ হাসিনা আসলে, অর্থাৎ পাশাটা উল্টে গেলে লুৎফুজ্জামান বাবরও একই ব্যবহার করবে। ঠিক চুপ্পু যে ব্যবহারটা করেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর, যে আগ্রহ নিয়ে বাকি কাজগুলা করেছিল, ওই যে ইউনূসকে শপথ পড়ানো টড়ানোতে। চুপ্পুর একদিক থেকে এই জায়গায় শুধু ভূমিকা রাখার সুযোগ আছে অনেক বড় ব্যক্তিত্বের মানুষ হলে, যেটা আসলে চুপ্পুর থেকে আশা করা যায় না, ওয়াকারের থেকেও আশা করা যায় না। অনেক সময় পাকিস্তানি কিন্তু এরকম কিছু কিছু রাষ্ট্রপতি করে দেখিয়েছে এবং সাকসেসফুলও হয়েছে, কিন্তু সেই রকম আপনার সেটা ব্যক্তিত্ব লাগে, সেটার জন্য আপনার ব্যাগেজ কম লাগে। এই চুপ্পু ওয়াকার সেই ধরনের মানুষ নয়। এখন এই চুপ্পুকে, এখন এই যে কথা বলেছে, যেটা বললেন আপনি, এটা কথা বলেছে কিনা, এখন চুপ্পুর তো নিজে অস্বীকার করেছে যে না, কেউ প্রমাণ করতে পারবে না, আমি এমন কথা বলিনি। এটা আমি দেখলাম বিভিন্ন জায়গায় উনি চ্যালেঞ্জ করছে যে এটা নাকি আমার দেশে বের হয়েছিল, আমার দেশ থেকে খবরটা ডেইলি স্টার ছাপিয়েছে, এবং ডেইলি স্টারকে কোট করে অনেকে বলছে যে ডেইলি স্টার যেহেতু বলেছে, আমার দেশ বললে না হয় মিথ্যা কথা, ডেইলি স্টার তো মিথ্যা কথা বলে না, সুতরাং ডেইলি স্টারে যেহেতু এই খবর ছাপা হয়েছে নিশ্চয় সত্য কথা। এখন কথা বলেছে কি বলে নাই এ নিয়ে আমি কি মন্তব্য করব? সম্ভব এটা লুকোনো, আবার এমনও হতে পারে কেউ শুনে ফেলেছে, রাষ্ট্রপতির আশেপাশে চাকর বাকররাও লিক করে দিতে পারে। মানে আমি তর্কের খাতিরে বলছি যে কথা যদি বলে থাকে, শুধু যে ওই মোবাইল থেকে চেক করতে হবে এমনও তো না। মনে করেন যে অনেক সময় শত্রুতাও করে, না বললেও বলবে যে মনে করেন যে রাষ্ট্রপতির একটা চাকর আছে, সে এই রাষ্ট্রপতি তাকে কোনোদিন একটা লাথি মারতে চাইছে, অনেক চাকরও কিন্তু ধ্বংস করে দিতে পারে। চাকর বলছে যে দেখ তোরে আমি কোনোদিন দেখাবো, চাকর গিয়ে বলছে যে আমি শুনছি সে যখন হোটেলের রুমে ছিল সে ইয়ের সাথে কথা বলছে, আমি নাস্তা দিতে গেছি বা হাত পা টিপতে গেছি, কোনো একটা যে দেখি যে শেখ হাসিনার সাথে কথা বলে। মানে কত ধরনের আপনার জিনিস হতে পারে, এটা অচিন্তনীয়, মানে কোনো শেষ নাই। আপনার আস্থার সম্পর্ক যদি না থাকে, অর্থাৎ যেটা তারেক রহমান আর চুপ্পুর মধ্যে থাকার কোনো সুযোগ নাই, ফলে একটা পিয়নও যদি বলে যে আমি শুনেছি,
উনি শেখ হাসিনার সাথে কথা বলছেন, সবাই কিন্তু এটাকে আমলে নিবে। আর পিয়ন যদি চালু হয় আরো বেশি আমলে নিবে। ধর আমরা সবাই একসময় গত 24 মাস তো শুনছি যে রাষ্ট্রপতি ছিলেন এস আলমের সবচেয়ে প্রিয় লোক। এস আলম প্রোভাইডেড রাষ্ট্রপতি, শেখ রেহানার অনুরোধে, ছোট বোনের অনুরোধে বড় বোন ওনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ঠিক আছে। সালাউদ্দিন সাহেব তো আবার শেখ এই কি বলে আপনার এস আলমের আত্মীয়। উনি যখন বাংলাদেশ আসছেন এস আলমের গাড়ি ঘোড়া চালাইছেন, শিলংয়ে এস আলমের পয়সায় উনি জীবন নির্বাহ যাপন করছেন গত করছেন। 8 বছর। এরপরও চুপ্পুকে বিশ্বাস করা গেল না। তো এটা কি চুপ্পু সাহেব বুঝেন নাই যে ওনাকে আসলে রাখবেন না? আমি এই প্রশ্নটা আপনাকে এই জন্য করছি, যদি উনি বুঝে সারতেন তাহলে সবচেয়ে সুবিধার জন্য ছিল উনি যখন লন্ডনে ছিলেন তখনই তো উনি এখান থেকে বলতে পারতেন যে আমি পদত্যাগ করিলাম। বাইন্ধা নেওয়ার ক্ষমতা তো কারো ছিল না। এখন তো উনি পদত্যাগ করলে ওনারা অ্যারেস্ট করতে পারে, সরকার চাইলে জেলও হইতে পারে, পাবলিকের চাপে। ওই যে এনসিপির পান্ডাগুলা তো আছে, মৌলবাদীগুলো আছে। আপনার কি মনে হয়? আমার মনে হয় চুপ্পুকে ওরা অ্যারেস্ট করবে না। মানে আমার আপাতত মনে হয় আর কি করবে না, কারণ অ্যারেস্ট করা মানে হলো যে আরেকটা ফ্রন্ট ওপেন করা। কিছুই না, চুপ্পুর কোনো ক্ষমতা না থাকলেও জেলে গেলেও একটা রাষ্ট্রপতিকে অ্যারেস্ট করেছে, এইটা একটা একটা মানে তাহলে আরো ভালোভাবে বলি, ভালোভাবে হলো মাথায় যদি একটুখানি বুদ্ধিও থাকে তাহলে অ্যারেস্ট করবে না। হ্যাঁ, এইটার সাথে আপনার একটা চুপ্পুকে আমি রাষ্ট্রপতি হিসাবে এখন আর স্বীকার করি না, কিন্তু তারেক রহমান তো দেখাচ্ছে তারেক রহমানের রাষ্ট্রপতি সারা কারণ চুপ্পুর হাতে তারেক রহমান শপথ পড়েছে চুপ্পুর বাণী মানে মুখে। তো সেই দিক থেকে আবার যখন অ্যারেস্ট করবে এইটার এক ধরনের জবাবদিহিতার আপনার উপলক্ষ দাঁড়িয়ে যায়। সেই ঝামেলা কি তারেক রহমান নিবে? বুদ্ধি থাকলে নিবে না, এখন কি করবে আমি জানি না। আর চুপ্পুর দিক থেকে দেখেন, তার অর্থকড়ি যদি থাকে, নিশ্চিতভাবে ধন দৌলত আছে, এগুলা সরানো বিভিন্ন রকম কিন্তু ব্যবস্থা আছে। মানে তারও কিন্তু অনেক দুশ্চিন্তার বিষয় আছে। সেই জন্য সে কিন্তু ধরেন আমাদের মতো মানুষ হলে হাত পা ঝাড়া, তাহলে কিন্তু সে ওইটা পারতো। মানে আপনি যদি চুপ্পু তো সেটা পারবে না, কারণ চুপ্পু অনেক চিন্তা করবে যে আমার ওই বাড়িটা কে নিয়ে নিবে, আমার ওই জায়গাটা কে নিয়ে নিবে। সে তো লন্ডনে ওইটা করবে না, বুঝতে পারছেন না কেন? ফলে এইটা যেটা হয়েছে, চুপ্পুর উচিত ছিল, আমি চুপ্পু থেকে যেটা প্রত্যাশা করেছিলাম সেটা হলো যে আত্মসম্মান নিয়ে তারেক রহমানের সাথে একটা বন্দোবস্ত করে পদত্যাগ করা। তাহলে চুপ্পুকে আমরা হয়তো একটা সম্মান দিতে পারতাম। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, এতে চুপ্পু নিজের সম্মান হারাইছে। শেখ হাসিনার সাথে তো বেইমানি করেছেই। শেখ হাসিনা তো চুপ্পুর মতো মানুষকে রাষ্ট্রপতি বানিয়েছে। এই লোকের তো আসলে সেই জায়গায় পৌঁছার আসলে কোনো কথা ছিল না। আমাদের আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ছিলেন, অনেক যোগ্য লোক ছিলেন, তাই না? কত বড় বড় নেতা ছিলেন আপনি চিন্তা করেন, কত বড় বড় অর্থনীতিবিদ ছিলেন, হ্যাঁ, কত বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন, তাই না? জ্ঞানী গুণী যারা সব জায়গায়। কিন্তু সেই জায়গায় তো চুপ্পুর তো 7 জনমের ভাগ্য যে উনি রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু উনি কিছুই দেখাতে পারলেন না। এখন আওয়ামী লীগ যেটা, আওয়ামী লীগের সহজ সরল মানুষটা যেটা ভাবে সেটা যদি সত্য হয়, আমি এটাকে পছন্দ করব যে চুপ্পু কোন রকম পড়ে আছে যে আওয়ামী লীগের কোনো একটা উপকার করার জন্য। এটা কিন্তু অনেকে ভাবে, সেটা সত্য কিনা জানি না। মানে আমি কোনো কিছু আসলে মানে কোনো কিছু তো আমি নীল করি না, আমি শুধু পরিস্থিতিটা আপনাকে বলতে পারি যে কি কি হতে পারে আর কি। ধন্যবাদ হারুন ভাই। আসলে শেষ করিয়াও হইল না শেষ, অবস্থাটা এমন দাঁড়াইছে। ডিসেম্বরের ভেতরে শেখ হাসিনা দেশে ফিরছেন, এই কথাটা বলার পর পর সারা দেশে একটা তোলপাড়, সরকারের ভিতরেও তোলপাড়। আসলে যদি উনি ডিসেম্বরের ভেতরে ঢুকে যান, চলে আসেন, বা যদি একটা ভিডিও বার্তা, মানে এরকম, এই যে আমরা এখন লাইভে কথা বলছি, এই ধরনের একটা লাইভেও যদি কোনো পত্রিকার সাথে উনি দেন, পরিস্থিতিটা কি দাঁড়াবে বাংলাদেশে বলে আপনার মনে হয়? কারণ আপনি যোগাযোগ করেন, আপনি কূটনীতিক, আপনার সাথে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্পর্ক আছে, কথা হয়, বিভিন্ন ইনফরমেশন আপনারাও পান। সেই হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে যে উনি ওই যে তারেক রহমান তো বলে না, মানে জঙ্গিরা যেভাবে বলে আসলে গলায়, এইটার জন্য উনি আসবেন না, এটা সবাইকে নিশ্চিত থাকতে হবে। ওনার আর মাঠ পর্যায়ের যে কর্মীরা আছে আওয়ামী লীগের, সবাই কিন্তু এখন আপনার তাদের দেয়ালে পিঠ এতটাই ঠেকে গেছে যে এরা সবাই এখন জান কোরবান দিয়ে দিতে প্রস্তুত।
এসপার ওসপার, কারণ ওদের যা করার এই রকম নির্যাতন। দেখুন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যেই নির্যাতন আওয়ামী লীগের উপর 24-এর 5 আগস্টের পর হয়েছে, এই রকম নির্যাতন যদি বিএনপি কে আওয়ামী লীগ একটা মাস করতো, গত যে 16 বছর বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 1 মাস যদি বিএনপি কে সে নির্যাতন করতো, বিএনপির অস্তিত্ব কিন্তু কেউ খুঁজে পেত না। এটা তো বাংলাদেশের সাধারণ মানুষ মানবে, তাই না? সেই জায়গায় দেখেন, আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী কিন্তু যে যেখানে আছে, আমরা অনেকে সমালোচনা করি বা করি না, একটা মানুষ কিন্তু আপনি পাবেন না যে জননেত্রী শেখ হাসিনার কে বিট্রে করেছে। আমরা দেখেছি 2006-7 সালে এই যে হাফিজ, যাকে নিয়ে এখন এত উন্মত্ততা যে রাষ্ট্রপতির, সেই তো সবার আগে খালেদা জিয়ার সাথে বেইমানি করেছে না? আব্দুল মান্নান ভুঁইয়া বেইমানি করেছে, সাইফুর রহমান যার ছেলে এখন বিএনপির এমপি হতে পারে, এরা সবাই বেইমানি করছে না? আমরা কি দেখলাম? এমনকি 1-11 সরকারের সময়ও আমরা বলি যে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ইনারা বেইমানি করেছে, বাট কতটা বেইমানি করেছে? আওয়ামী লীগ থেকে তো বের হয়ে যায়নি, তাই না? তাদেরকে তো শেখ হাসিনা সম্মানিত করেছে না, অর্থাৎ তাদেরকে তিনি উপদেষ্টা মণ্ডলীতে রেখেছিলেন, অর্থাৎ একটা ডিসেন্সি ছিল আওয়ামী লীগের মধ্যে, এটা বুঝতে হবে। আর ওরা কিন্তু সরাসরি চলে গেছে। হাফিজকে যে বিএনপি ফিরিয়ে নিছে, এটা তো বিএনপির আপনার দন্য। যেই লোক বেইমানি করেছে তাদের সবচেয়ে বড় নেত্রী জিয়াউর রহমান মৃত্যুর পর বেগম খালেদা জিয়া, ওনাকে ফেলে দিয়ে আলাদা বিএনপি করে ফেলছে, এবং শাখাওয়াত, ব্রিগেডিয়ার শাখাওয়াত সেই বিএনপির সাথে যোগাযোগ করত, এবং সেই বিএনপিকে তারা চিঠি দিয়েছিল। এই খালেদা জিয়ার বিএনপিকে চিঠি দেয় নাই আপনার এই যে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করার জন্য। এইরকম ঘটনা কিন্তু আওয়ামী লীগে ঘটে নাই। তখন তো 4 জনের নাম শোনা গেছে, ওই যে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম। এই যে দেখেন 2024-এর জঙ্গি উত্থানের পর মাঝে মধ্যে এই সেই নাম বলে, কিন্তু একটা নেতাকে দেখেছে কেউ যে কোনো জায়গায় বৈঠক করেছে, কোনো একটা আলাপ করেছে শেখ হাসিনা বিরোধী? বোঝেন তাহলে বর্তমানে আওয়ামী লীগ কতটা, হ্যাঁ, নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে এক ধরনের আপনার প্রতিযোগিতা সব সময় থাকে। এইটা কিন্তু স্বাভাবিক যে আমি হয়তো ভবিষ্যতে একটা বড় নেতা হব, ওই নেতাকে আমি পেছনে সরাবো, এরকম কিন্তু থাকে। এগুলো খুবই বাস্তব ভিত্তিক। কিন্তু শেখ হাসিনার প্রতি যে আপনার মানে অকুণ্ঠ আনুগত্য, সেই জায়গায় কোনো ব্যত্যয় দেখেছেন? আমরা তো দেখিনি। এই অবস্থায় কিন্তু আওয়ামী লীগ আছে, এবং আওয়ামী লীগের যেসব কর্মীদের সাথে আমরা কথা বলি, সেইটা প্রত্যেকে এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মরে যাব। এবং আমি সবাইকে বলি যে যদি 10 লাখ মানুষ যদি জীবন দিতে প্রস্তুত হয়, একটা মানুষও মরবে না। আর যদি 100 মানুষ বলে যে আমরা জীবন দিতে প্রস্তুত, তাহলে 10,000 মানুষ কমপক্ষে মারা যাবে। ফলে জননেত্রী শেখ হাসিনার কর্মীদের ওইভাবে আসলে প্রস্তুতিটা নিতে হবে। আর আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা বলেছেন, দেখুন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা বাদ দেন, সেটা আমি আপনাকে একটা বললাম, আপনি বিশ্বাস করলেন না, বা আপনার দর্শকরা বিশ্বাস করলো না। কিন্তু যে জিনিসটা বুঝতে হবে যে, প্রথম কথা হলো তারেক রহমান সরকারের যেই মূল শক্তি 2024-এর জঙ্গিরা, যেটা এখন এনসিপিতে সংঘবদ্ধ হয়েছে, যেটার আসলে মূল ফাদার সংগঠন হলো জামাত, হেফাজত, এদেরকে সারা পৃথিবীর কেউ ভালোবাসে না, এমনকি পাকিস্তান রাষ্ট্রটাও ভালোবাসে না। পাকিস্তান হয়তো স্ট্র্যাটেজিক কারণে ভালোবাসে, সে বাংলাদেশে জামাতকে ভালোবাসবে, অর্থাৎ জামাত যতক্ষণ বাংলাদেশে আছে ততক্ষণ ভালোবাসবে। একই জামাত আপনি পাকিস্তানে নিয়ে বসিয়ে দেন, সে কিন্তু আর ভালোবাসবে না। আপনি একই আওয়ামী লীগকে পাকিস্তানে নিয়ে বসিয়ে দেন, সে কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসবে। কথাটা বুঝতে জটিল, কিন্তু সহজ কথা হলো জঙ্গিরা এত অজনপ্রিয় সারা পৃথিবীতে। ফলে এইটা তারা দেখেছে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, ওই যে রাষ্ট্রদূত যেটা বলেছিল যে আমাদের উপর বেট করে, উনি খেলা নিয়ে বলেছে, বাট মূল কথাটা হলো যে রাজনীতির কথা, যে মানে বেট করবে কার উপর। এই যে তারাও জানে যে এই যারা 2024-এ রাষ্ট্র ক্ষমতা এসেছে, এদের উপর ব্যাট করে মানে বাজি ধরে আপনার আসলে তো জনগণের সমর্থন তারা পাবে না, অর্থাৎ এদের সেই বলিষ্ঠতা নাই এবং জনসমর্থন নাই। আর সবচেয়ে বড় কথা হলো এরা সন্ত্রাসী গোষ্ঠী, এরা ওইখানে থাকলে তারা বিনিয়োগ করতে পারবে না, অনেক সমস্যা আছে। চীনও তাই দেখছে, ভারতও তাই দেখছে। ফলে যত দিন যাচ্ছে প্রত্যেকটা রাষ্ট্র এটাই অনুভব করবে যে শেখ হাসিনা আমাদের অপছন্দের হলেও বরঞ্চ শেখ হাসিনার সাথে ডিল করা আমাদের জন্য অপেক্ষাকৃত বেশি স্বার্থের। এই ধরনের অস্থিতিশীল আপনার এই অন্ধ এবং আপনার মধ্যযুগীয়
শক্তিগুলোর সাথে সন্ধি করাচ্ছে, শেখ হাসিনার মতো একটা প্রগতিশীল এবং বলিষ্ঠ নেতৃত্বের সাথে সমঝোতা করা, কূটনীতি করা অপেক্ষাকৃত বেশি লাভজনক। একটা জিনিস জানেন, আমাদের যে কূটনীতি, আমরা যদি বাংলাদেশটা আবার আমরা যে হাতে পেতে যাচ্ছি, এখন কিন্তু দেখবেন যে আমাদের যেসব ভুলভ্রান্তি হয়েছে এগুলা 100% হয়তো বন্ধ হবে না, কিন্তু অনেকাংশে মানে আমরা তো একটা, শেখ হাসিনা নিজেই তো বলেছেন যে আমার দল এখন একটা প্রাকৃতিক শুদ্ধিকরণের মধ্য দিয়ে যাচ্ছে। এই শুদ্ধিকরণটা দেখবেন যে আপনি কূটনীতিতে এর প্রতিফলন দেখবেন, অর্থনীতিতে এর প্রতিফলন দেখবেন। আজকে আমি বাংলাদেশের যারা অর্থনীতি নির্মাণ করেছিলেন শেখ হাসিনার সময়, ওই রকম একজন অর্থনীতিবিদের সাথে আমি কথা বলছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি কি 3-4-5 বছরের মধ্যে আপনি কি অর্থনীতিটা ফিরিয়ে আনতে পারবেন? উনি তো একেবারে কনফিডেন্টলি বললেন যে অবশ্যই পারবো, আমি বঙ্গবন্ধুর সৈনিক এবং পারবো, এবং আমরা পরিশ্রম করব। উনি পরিশ্রম করতে রাজি। এই যে একটা জিনিস, আমাদের প্রজ্ঞার অভাব নাই, আমাদের সুনীতির অভাব নাই, আমরা পৃথিবীর স্রোতের সাথে কিন্তু আছি, আমাদের সভ্যতার শক্তি আছে, আমাদের কাছে ইতিহাসের শক্তি আছে, কোনোটাই তারেক রহমানের সাথে নাই। এই জিনিসগুলো আজকে ইন্ডিয়ানরা অনুভব করছে, এটা এটা আপনার ইয়েরাও অনুভব করছে, ভারতীয়রা, সরি চাইনিজরা অনুভব করছে, মার্কিনিরা অনুভব করছে। শুধু কারা এটাকে উৎসাহিত করছে? যাদের আসলে আপনার অনেক বড় ভেস্টেড ইন্টারেস্ট আছে, যেমন পাকিস্তান কি চায় যে বাংলাদেশ, ওই যে ইমরান খানের সময় বিভিন্ন টক শোতে গিয়ে পাকিস্তানি বুদ্ধিজীবীরা বলতো না যে ইমরান খান তোমার আমাদেরকে ইয়ে বানানোর দরকার নাই, উর্দুতে বলতো যে সুইজারল্যান্ড বানানোর দরকার নেই, বাংলাদেশ বানিয়ে দাও। এটা তো তাদের কি ঘা লেগেছে না, যে আপনার ওদের কলিজা কিন্তু একদম ছিদ্র হয়ে গেছে। তারা চাচ্ছে যে পাকিস্তানিরা যেন ওই কথাটা আর বলার সুযোগ না পায়, অর্থাৎ বাংলাদেশ আবার এতটা গরিব হয়ে যাক যে অন্তত ভারতের কথা বলুক। পাকিস্তানিরা কিন্তু তাতেও খুশি হবে যে ভারতীয় বুদ্ধিজীবীরা যদি বলে যে আমাদেরকে সুইজারল্যান্ড বানানোর দরকার নাই, ভারত বানিয়ে দাও, তাদের অন্তরে এত বড় ঘা লাগবে না। যদি বলে যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও, তাহলে পাকিস্তানের মূল উদ্দেশ্যটা কি? বাংলাদেশটা যাতে অর্থনৈতিকভাবে পিছিয়ে যায়, যেটা এখন হচ্ছে। এখন দেখেন আগামী বছর এই তারেক রহমান যে বাজেট দিয়েছেন, এই বাজেট বাস্তবায়ন কতটা করেন এবং 1 বছর পরে দেখেন জিডিপি প্রবৃদ্ধি কত হয়। ইউনুস তো 3.5% রেখে পালিয়েছে। শেখ হাসিনা সরকারের সময় এটা গড়ে 6.8% ছিল, কখনো 8%, কখনো 7%। কোভিড না হলে এটা 7%-এর উপরে থাকতো। অহেতুক কোনো কারণ ছাড়া শুধু একটা জঙ্গি উত্থান করে পাকিস্তানের যে পরাজিত হয়েছিল 1971 সালে, তার প্রতিশোধ নিতে গিয়ে এবং বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করে 2024 সালে বাংলাদেশের কিন্তু সর্বনাশ করেছে এই জঙ্গিরা। আপনি নিশ্চিত থাকতে পারেন এই জঙ্গিদের বাংলাদেশের মানুষ খুব বেশি দিন নাই, এবং এইবার কিন্তু তারা কিন্তু চিরতরে তাড়িয়ে দিবে জঙ্গিরা। অর্থাৎ জঙ্গি বলতে আমি বুঝাচ্ছি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে যারা মানতে পারে না, যারা কোনোভাবে এটা মানতে পারে না, যারা শুধু পাকিস্তান চায় অথবা পাকিস্তানের মতো একটা রাষ্ট্র চায়। বাংলাদেশে আইন করতে হবে, বাংলাদেশে আইন করতে হবে যে মাদ্রাসায় কে কে টাকা দেয়, এই হিসাব নিলে বাংলাদেশ আন্দোলন শেষ। আর সিংকুবাম যারা আছে, যত এনজিও আছে মালিক, যত সিংকুবাম, এগুলো একটু নাট টাইট দিলেই আপনি জান্নাতুল ফেরদৌস কনা ঠিকই বলেছেন, এই বাংলাদেশে আইন আগামীতে হবে, ওই আইন বাংলাদেশেও হবে, কোনো সমস্যা নাই। আপনারা তো দেখেছেন যে তুরস্ক 20 কোটি টাকা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ তদারকি করার জন্য। কেন দিয়েছে আমরা বুঝেছি, ওটা তো আমাদের কাছে পরিষ্কার। ওই টাকা আসলে কোন খাতে ব্যয় হবে ওটা আমরা জানি, শিবিরের উন্নয়নে ব্যয় হচ্ছে ওটা আমরা জানি। কিন্তু ছাত্রলীগ কি ভরসা করে বাংলাদেশে এই আইন হবে? মাদ্রাসা, মসজিদ, এগুলা গভর্নমেন্ট বা পারে, বাংলাদেশের গভর্নমেন্ট পারবে কিনা জানি না, চেষ্টা করতে হবে। পারবে না ঠিকই বলেছেন, এটা একটা বিরাট ব্যাপার। কারণ কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে তো কমিউনি লীগের অভাব নাই, এরাই বাধা হয়ে দাঁড়াবে। মানে পুরাটাই তো ইউনিভার্সিটি গুলা মাদ্রাসার ইউনিভার্সিটি হয়ে গেছে। যত নেতা দেখে সব মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, কিন্তু এগুলো তদারকি করতে হবে, এটাই তো সমস্যা। কারণ আপনি মান্দার গাছ, মানে মান্দার কাঁটা গাছ যদি রোপণ করেন, আপনি তো সেখানে আপেল পাবেন না। আমাদের এইখানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে হোক আর বিপক্ষে হোক, বিপক্ষেরা তো করবেই, ওরা তো চাইবে। যে দেখেন না, রেস কোর্স ময়দানে একটা ফাত্রামি শুরু করছে, এক গাঁজাখোর মসজিদ বানাবে, মানে সব জায়গায় ধর্মকে নিয়ে আসবে তারা। ভাষা আন্দোলনের বিরুদ্ধে ধর্মকে দাঁড় করিয়েছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ধর্মকে দাঁড় করিয়েছিল, এমনকি এই যে 2024-এর 5ই আগস্ট এখানেও ধর্মকে নিয়ে এসেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এটাও আওয়ামী লীগের আমরা বুঝাইতে পারি না। আমরা আওয়ামী লীগের লোকদের বুঝাইতেই পারি না যে মোল্লা আর মিলিটারি তোমাদের বা আপনাদের পক্ষে না। এটা বললেই তারা নয়া বইয়ের মতো গাল বলে, আমাদের উপরে গুসা, তোমরা কথা বললো না, তোমাদের কারণে আমার ভোট নষ্ট হয়। আমার কারণে কি 2024-এর 5ই আগস্ট হয়েছে?
ওটুকু আমাদের জন্য। এই কথা বললে তখন আগে এক গাল ফোলা থাকে, ওই কথা বললে দুই গাল ফোলা হয়ে যায়, কি আর বলবো রে ভাই। এই যাই যে হোক, গোলাপশাহ মাজারটা, যেটা গোলাপশাহ মাজারের এখানে কোনো মাজার ছিল না, মসজিদ ছিল না। ওইখানে একটা হোটেলে কাজ করতে একটা লোক, সে আমাকে বহু বছর আগে বলছিল এখানে কোনোদিন কোনো মসজিদ ছিল না, মাজার ছিল না। ওই জায়গাটা দখল করার জন্য এই কাজটা করা হয়েছিল। আগে তো একটা আগে আগে লাল সালুরা মাজার বানাইতো, লাল সালু তো উপন্যাস পড়েছেন বা পড়াইছেন। সবাই তখন মাজার বানাইতো, কারণ তখন মাজারের গুরুত্ব বেশি ছিল, মাজারের দিয়ে সহজে দখল করা যেত। এখন মাজারের চাইতে বড় কিছু নিছে মসজিদের নামে। আপনি দেখেন মুক্ত মঞ্চ যেটা ছিল, মুক্ত ময়দান, ওই যে পল্টনে যেখানে আমরা মিছিল করেছি, আপনারাও করেছেন, দেখেছেন, ওইখানে সব মানুষ মিছিল করে। সেখানে কি করেছে, ছোট্ট একটা মসজিদ বানাইছে আর পার্কিং এর জায়গা বানাইছে। মানে আদতে ওই আন্দোলন করার জায়গাটা বন্ধ করে দিয়েছে। আগে একটা মসজিদ আছে বাইতুল, ওটার 10 কদম দূরে, 20 কদম দূরে, 50 30 কদম দূরে তো বাইতুল মসজিদ, বাইতুল মসজিদ, ওইখানে মসজিদ বানানো লাগবে কে? ওটা ছিল বাটপাড়ি, মসজিদ করে পার্কিং এর ওখানে place। ছিল একটা স্টেজ বানাস ছিল আর টয়লেট ছিল এখানে। তাইলে ওইখানে তারা মসজিদ বানায় ফেলল। এরকম আছে উত্তরাতে 18 নম্বরের পাশে একটা খালি জায়গা, 17 বা 17 হবে, 17। ওইখানে বউবাজার নামে একটা জায়গা আছে, 16 নাকি 17 বলে, এটা জানি না। ওইখানে হঠাৎ করে মানুষ অস্থায়ী ভাবে অনেক দোকান করেছিল, আমিও করেছিলাম, আমার লক্ষ লক্ষ টাকা লস হয়েছে, আমার না অনেকেরই হয়েছে। তো ওইখানে একটা পরে যখন দেখলাম যে সব ঘুরাই দিল, আমাদের যত স্থাপনা ছিল সব ঘুরাই দিল মিউনিসিপ্যালিটি। ওইখানে অবৈধভাবে একটা মসজিদ বানাচ্ছে, টিনের বেড়া দিয়ে, ভিত্তিও করে নাই, সে মসজিদ ঘুরা করলো না, ওটা রেখে দিল। এবং যারা ওই মসজিদ বানাচ্ছে সবগুলো ছিল চাঁদাবাজ, আমাদের কাছ থেকে চাঁদা নিত ওইখানে। তো ভারতের এই আন্দোলনটা বাংলাদেশে কিন্তু বেশ একটা তৈরি করছিল, নরেন্দ্র মোদী পালিয়ে যাবে, যে কোনো সময় সরকারের পতন ঘটবে, এরকম। যারা এগুলো বলছে না, তাদের আছে ভারত সম্পর্কে ধারণা, না আছে বিজেপি সম্পর্কে ধারণা, না আছে ভারতের জনগণ সম্পর্কে ধারণা, না আছে তাদের ভারতের শাসনতন্ত্র সম্পর্কে ধারণা। এটা কি বাংলাদেশ নাকি না পাকিস্তান যে ছড়াই দিল আর চলে গেল? ওইগুলো মুসলিম দেশে হয়। মুসলিম ভারত যেদিন মুসলিম অধ্যুষিত হবে অথবা মুসলমান 50% আসবে, তখন এগুলো ঘটবে। কারণ হইলো এখন ওইখানে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে আছে, বললে একটা তো সরকার কেমন সরাই দিতে পারবেন। 29 সাল পর্যন্ত তারা থাকবে। আর যদি মুরত থেকে বিপ্লব ঘটাক, তাদের বিপ্লব ঘটানোর মুরত কি এই সিংহবামদের ভারতের আছে, কংগ্রেসের আছে, সপার আছে, কারোরই নাই। মমতা ব্যানার্জির আছে, যদি থাকতো তাহলে নরেন্দ্র মোদী পাশ করতো, এবার পারতো না। ভারতে তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসছে, আপনি তাকে কিভাবে সরাবেন? মন চাইলো আর হয়ে গেল যে আমি পছন্দ করলাম না, সরাই দিলাম, হয়ে গেল, এটা সিস্টেম। সরকারের পতন হইলো, ইলেকশন হবে সেখানে, অন্য হ্যাঁ, কিছু হবে সেখানে না। ইলেকশন করে আসতে হবে। সেখানে আবার এটা তো আর বাংলাদেশ না যে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, ওইখানে তো আপনি বিজেপি নিষিদ্ধ করতে পারবেন না, ওইখানে তো চর্চা তাদের নাই। তাহলে সেখানে নির্বাচন করলে আবার বিজেপি ক্ষমতায় আসবে। এখনই মধ্যবর্তী নির্বাচন দেন, আবার বিজেপি ক্ষমতায় আসবে। 29 সালে আমি একটু আগে এক জায়গায় বলে আসলাম, এই যে তেলচোরা পার্টি যে কাজটা করলো, এই কাজ করাতে 29 সালে 29টা সিট বেশি পাবে। যেমন পশ্চিমবঙ্গ থেকে 20টা সিট বেশি পাবে, কমপক্ষে 15 থেকে 20টা সিট লোকসভায় বেশি পাবে বিজেপি বা তার জোট। তেমনি এই ককরোচ পার্টির ফালাফালিতে, 29 সালে 29টা সিট বেশি পালো, মানে 29 আর ধরেন 15, মানে 30 আর 15, 45টা সিট বেশি বাড়লো এই এক বছরের কর্মকাণ্ডে বিজেপি বিরোধী দ্বারা। আপনি ওইখানে গেছেন, তেলাচোরা পার্টিরা বলছে যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলতেছে, প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা হইতেছে। ওইখানে আপনি সর্বোচ্চ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতে পারেন। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন হইলে ওখানে তো আমারও সমর্থন থাকবে, আপনিও তো করেন। পৃথিবীর যে কোনো দেশে প্রশ্নপত্র ফাঁস করছে, সেটার বিরুদ্ধে আন্দোলন কেউ সমর্থন করবে না। কিন্তু ওইখানে যায় যদি আপনি বলেন তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 370 যুক্ত করবে, তারপরে বলবে যে যোগী আদিত্যনাথকে সরাও, সেটা তো যোগী আদিত্যনাথের সাথে প্রশ্নপত্রের কোনো সম্পর্কই নাই। সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারপরেও তো কেন চাইলো ককরোচ পার্টির ওইখানে আইসা এই সপা নেতা, মানে আগুন লাগছে আলু পোড়া খাইতে গেছে। তো ওটা তো ভাই বাংলাদেশ না, ওটা তো ঢাকা না, ওটা দিল্লি এবং ভারত, চলবে না। ওইখানে ওই বাংলাদেশের মতো ফাত্রামি ভারতে চলবে না। 2014 সাল থেকে চেষ্টা করে, নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় আসছে তারপরের দিন থেকেই এই সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে পারছে তারা। দিন যত যাচ্ছে বিজেপি তত মজবুত হচ্ছে এবং আরো মজবুত হবে, আরো মজবুত হবে। আগামীতে 2029 সালে যে তাদের লোকসভা মানে জাতীয় নির্বাচন, ন্যাশনাল ইলেকশন হবে, সেইখানে দেখবেন বিজেপি আরো বেশি আসনে
ক্ষমতায় আসবে। এখনই তো তাদের হাতে 360টা হয়ে গেছে, 354টা ছিল আর 6টা বোধহয় ম্যানেজ করে ফেলেছে তাদের সমর্থনে। ওই যে ওই বিলটা পাশ করবে যাতে ভারতে আপনি টাকা এনজিওর নামে টাকা আইনা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মান্তরণের কাজে না খাটাইতে পারেন। ভারতে এই মুহূর্তে সবচেয়ে বড় এনজিওদের বড় ব্যবসা হচ্ছে হিন্দুদের খ্রিস্টান বানানো, হিন্দুদের মুসলমান বানানো। এর চেয়ে বড় ব্যবসা এখন এনজিওদের ভারতে নাই। ভারতের কোনো এনজিও কোনো কাজের মধ্যে তারা নাই। সবগুলো কাজ আর হইলো সিংকুবামদের কাজ হলো ভারত ভাঙার কাজে ইনভেস্ট করা, বুদ্ধিবৃত্তিক বদমাইশি করা। ভারতের যারা বামপন্থী, আমি বলেছি তো, ভারতের সবচেয়ে বড় শত্রু ভারতের বামপন্থীরা, বলছি না সবাই, অধিকাংশ। ভারতের সবচেয়ে দ্বিতীয় বড় শত্রু হচ্ছে যারা মুসলিম লীগ থেকে আইসা যারা কংগ্রেসে যোগ দিয়েছে, বামপন্থী রাজনীতি বা সপাতে যোগ দিয়েছে, ওই সকল মুসলিম লীগ মুসলমানরা হলো ভারতের দ্বিতীয় বড় শত্রু। এই লোকগুলোই এনে দেখেন কারা কারা আছে, সব ওই পার্টি যারা ভারতকে টুকরো করতে চায়, যারা হিন্দুদের ধ্বংস চায়, যারা বলবে নাম রেহেগা শ্রে পাল্লাকা এটা বলা যাবে, কিন্তু নাম রেহেগা রামকা এটা বলা যাবে না। একজন নারীর দেখলাম সাক্ষাৎকার, আরেকজন পুরুষের সাক্ষাৎকার দেখলাম, এরা বলতেছে যে সব মন্দির ভেঙে দিয়ে সেটা হাসপাতাল বানাও, স্কুল বানাও, লাইব্রেরি বানাও। যখন বলছে তাহলে মসজিদও ভাঙেন, না না না, মসজিদ ভাঙা যাবে না। এই চক্কর বক্কর পার্টিরা ওইখানে গিয়ে, ওই ককরোচ পার্টির ওইখানে গিয়ে ফালাফালি করতেছে। এগুলো ভারতের জনগণ বুঝে না। ভারতের হিন্দুরা বসে থাকবে, ভারতের যারা লিবারেল তারাও বসে থাকবে না। ওই তথাকথিত বামপন্থীদের ফাতরামিতে ভারতের জনগণ যাবে না। ভারতের জনগণ সেই নরেন্দ্র মোদীকে, তার বিজেপি, তার দলকে এবং তার জোটকে ভোট দিবে। এটা স্পষ্ট, আপনি 29 সালে দেখতে পারবেন। এই যে ককরোচ পার্টির যে আন্দোলন, এই আন্দোলনের ফলাফল সম্পূর্ণ ক্যাশ করবে ভারতের সেই RSS আর বিজেপি। আপনি দেখতে পারবেন 29 সালে, দেখতে পারবেন। ওই তেলাপোকা আন্দোলন, ওই ঢাকার আন্দোলন মতো সফল করা যাবে না। ভারত একটা অনেক বড় দেশ। সে ভারতের সেনাবাহিনী যারা, তারা বাংলাদেশের পাকিস্তানের মতো ফাত্রা সেনাবাহিনী না। যারা ভারত, বাংলাদেশ আর ঢাকায় সেনাবাহিনীর নেতা হয়, সেনা প্রধান হয়, এরা তো ফাত্রা। আর যে কোনো সময় রাজনৈতিক আপনি ফাত্রা দেখেই তো দেখবেন পাকিস্তানে কোনোদিনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না, বাংলাদেশে হতে দেয় না। পাকিস্তান পর্দার সামনে থেকে গণতন্ত্রকে ধ্বংস করে সেনাবাহিনীরা ফাত্রামি করে, আর বাংলাদেশের পর্দার পিছনে থেকে সেনাবাহিনীরা ফাত্রামি করে। সেনাবাহিনী কোনোদিনই, ভারত পাকিস্তানের সেনাবাহিনী কোনোদিনই গণতন্ত্রের পক্ষে ছিল না, না ছিল, না আছে, না থাকবে। এটা বললেও দেখি যে অনেকের নয়া বইয়ের মতো গাল বলা। উচিত কথা একটু তিতাই লাগবে, কিছু করার নাই। বাংলাদেশ এবং আর ওই বাংলাদেশের সেনাবাহিনী আর ভারতের সেনা প্রধানের সাথে, ওই পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ভারতের সেনা প্রধানের তুলনা করলে চলবে? ভারতের সেনাবাহিনী কখনোই তারা করে নাই, করবেও না। গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত রূপ লাভ করেছে। তাই তেলাপোকা আন্দোলন, ওই বিদেশি ফান্ডের আন্দোলন ভারতের জনগণ বুঝে গেছে, ওই ভারত টুকরো গ্যাংয়ের আন্দোলন জনগণ বুঝে গেছে। তাই ওইখানে ওই তেলাপোকা আন্দোলন, তারা তো ভালো গ্যাদারিং করতে পারছিল। এটা তো এখন 140 কোটি মানুষের দেশে আপনি যদি কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেন, মিছিল তো হবেই, হবে না কেন? ওইরকম টাকা আমার থাকলে, ওইরকম ভারত তো আমি একলাই দখল করতে পারতাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি হইতাম, অত টাকা খরচ করলে। ওইরকম ডিপ স্টেটের টাকা ভারতে এইভাবে কাজে লাগবে, এটাও তো এর আগে ভাবতে পারেন। না না না, সবসময় চেষ্টা করেছে। কে বলেছে? আপনাকে একটা তথ্য দেই। 60 দশকে আপনার চ্যানেলে বোধহয় বলেছিলাম ঘটনাটা। 60 দশকে বিদেশি সংস্থারা টাকা ঢেলেছিল মণিপুরে। এখন বলবেন ওইখানে কেন? কাশ্মীরে তারা পারতেছিল, মণিপুরে বিজি রেখে কাশ্মীর দখল করতে চেয়েছিল। তাই মণিপুরে 60 দশকে ওইখানে মণিপুরি যারা আদিবাসী ছিল তাদেরকে উস্কে দিয়েছিল, সেখানে টাকা খরচ করেছে। 1973 সাল পর্যন্ত সারা বিশ্বে মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের ব্ল্যাঙ্ক চেক ছিল। সমাজতান্ত্রিক আন্দোলন নষ্ট করার জন্য, এর বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য তাদের ব্ল্যাঙ্ক চেক ছিল, যত পয়সা খরচ করতে পারো। তারা যুদ্ধ করে নাই, তারা সমাজতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে পয়সা খরচ করেছে। এটা আমি গবেষণা করে বের করেছি এবং দলিল আছে আমার কাছে। বামপন্থীরা এগুলো বলবে না, কিন্তু এখন সেই বামপন্থীরা আমেরিকার পাশ আটে জামাতিদের মতো। মণিপুর মিজোরামে তো খ্রিস্টান বিষয়টা তো বড় ইস্যু। হ্যাঁ, ওইটা ইস্যু ছিল তখন, ওইটা ব্যস্ত রেখেছিল। পরে 2-3 বছরে সরকার ওটা থামাইতে পারে। উদ্দেশ্য ছিল কাশ্মীর দখল করবে। তো ওই তেলচোরা পাটরে নামাইছে এই কারণে না যে দিল্লির সরকার, তাদের বহুবিধ যারা বিদেশি বিনিয়োগ করে, সেটা যে কোনো, আপনারা শুধু ডিপ স্টেট, আমরা শুধু ডিপ স্টেট বলতে শুধু আমেরিকায় বলতেছি, না হইতে পারে অন্য দেশ করতে পারে। এটা তো অন্য দেশে বিনিয়োগ করতে পারে। আমরা তো শুধু ডিপ স্টেট অন্য দেশে বিনিয়োগ করতে পারে, করেছে। এটাকে একটা দেশে করতেছে, অন্য দেশে বিনিয়োগ করেছে। মধ্যপ্রাচ্যের টাকা এসেছে, ধরা পড়েছে। 26টা ব্যাংকের কার্ড ধরা পড়েছে, তাদের ক্রেডিট কার্ড ধরা পড়েছে, ডেবিট কার্ড ধরা পড়েছে, এক ব্যক্তির পকেটে শত শত কোটি টাকা এসেছে। ওইখানে খাবার চলে গেছে দুবাই থেকে পে করা,
কাতার থেকে পে করা, মধ্যপ্রাচ্য থেকে পে করেছে ওইখানকার খাবারে, বাংলাদেশ থেকে পে করেছে ওইখানকার খাবারের জন্য। তো এগুলো তারা তো বুঝে ফেলেছে, ভারতের জনগণ তো এত বোকা না। আবার একটা জিনিস বলি, যদি কোনো কারণে এই ককরোচ আন্দোলন সফল হয়, এই ককরোচ টুকরো গ্যাংয়ের আন্দোলন সফল, ভারত টিকবে না তো, ভারত ভেঙে যাবে যদি এই এর আন্দোলন সফল হইতো। আর এরা বুঝতে পারবে, এই ভারতের জনগণ বুঝতে পারবে, যখন বিজেপি সরকার তো সারা জীবন থাকবে না, ধরেন 29 সালে ক্ষমতায় আসলো, তাহলে 30, 31, 32, 33, 34, 35 সালে সরকার পরিবর্তন হইতে পারে। তখন দেখবেন যে, বুঝছেন, মনে করেন যে তখন, হ্যাঁ, ভাবির পোলা তো মাঝে মাঝে কি উর্দু বলবো যাতে পাকিস্তান না ভাঙে, কিন্তু উর্দু বললে তো পাকিস্তান ভাঙে যাবে, কিছু করতে পারবো না ভাবির পোলা, কোনো উপায় নাই। ঠিক আছে? তো এই যে ভারত কখনোই অন্য দেশে বিনিয়োগ করে না, যেটা অন্য দেশ ভারতের উপরে বিনিয়োগ করে, মানে ক্ষতি করার জন্য, এটা ভারত করে না, বা করলেও সেটা পরিমাণ খুবই কম। মানে এই যে খাবার দিচ্ছে, এটা তো এখান থেকে অন্যভাবে বলা হচ্ছে, এটা যে পেমেন্ট হচ্ছে অন্য জায়গায়, এইটা কেউ ভাবে না এই বিষয়টা। এটা ঘটছে, ধরা পড়েছে, তো পেমেন্ট করতে করছে, এগুলো বের করে ফেলেছে। তাদের যে পানি দিতেছে কারা, তাদের পরিচয় নেন, ওখানে স্লোগান দেয় কারা, তার পরিচয় নেন, তাহলে সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাদের রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয় পেলে আপনি বুঝে ফেলবেন আন্দোলন কারা করতেছে, কেন করতেছে। আসল উদ্দেশ্য তেলাপোকা আন্দোলন উদ্দেশ্য ক্ষমতা, নরেন্দ্র মোদীকে, এই যে 3 টার্ম নরেন্দ্র মোদী ক্ষমতা, এটা সহ্য করতে পারতেছে না, কারণ তারা তো ভোটে চাইতে পারতেছে না, তাই ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে। কিন্তু ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তাদের পূরণ হবে না, হবে না। আপনি নিশ্চিত থাকেন 29 সালে আবারও ভারতে বিজেপি ক্ষমতায় আসবে এবং তার জোট ক্ষমতায় আসবে, নিশ্চিত থাকেন আপনি। এমনকি আগামীতে কংগ্রেসের সাথে, ওই যে তৃণমূল কংগ্রেস এই বিজেপির সাথে জোট করে ইলেকশন করবে, এটাও আপনি নিশ্চিত থাকেন, দেখতে পারবেন আগামীতে। এগুলো হবে না। ভারত তো বাংলাদেশ না, দিল্লি তো ঢাকা না, বা ঢাকাটা তো দিল্লি না, এখানে আপনি এগুলো সফল করতে পারবেন না। তাদের দেশ অনেক বড়, তাদের কূটনৈতিক তৎপরতা অনেক বেশি, তারা এগুলো সহজেই বুঝতে পারে। তার জন্য এই আন্দোলন, এটা তো ছোট আন্দোলন, শাহিনবাগে মাসের পর মাস পড়েছিল, তারপরে গুরগাঁও দিল্লির অদূরে, সেখানে মাসের পর মাস পড়েছিল, কি করতে পারছে? কিছুই করতে পারে নাই, ভবিষ্যতেও কিছু করতে পারবে না। জি, ধন্যবাদ। এই যে গাজী নজরুলদের যে প্রাদুর্ভাব শুরু হইলো চতুর্দিকে, দেখলেন হঠাৎ করে এটা থেমে গেল হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে। আপাতত রাষ্ট্রপতি ইস্যুতে থেমে গেছে, কিন্তু মানুষ ভুলে নাই। দুষ্ট পোলাপানেরা মিম বানানো শুরু করেছে। আবার জামাতের আরেক, ওই 4 নাম্বার, এটা 2 নাম্বারে বলছে সেবা করতে এসেছিল ওই মেয়ে, নাকি তাকে সেবা করতে এসেছিল, চোরে সাক্ষী গাইড কাটা। আর সবচেয়ে মজার বিষয়, এই গাজী নজরুল ইসলাম ডাকাতি করতো। সে শুধু অদ্ভুত ব্যাপার, জামাতিরা যে, মানে আমি আজকে জেনে আশ্চর্য হয়ে গেছি। ওই তার আসনেরই সাবেক এমপি বলেছেন যে তাকে ডাকাতি করতে গিয়ে ধরেছে এবং তাকে পিটিয়ে পেশাব খিলিয়ে তারপর তাকে বাড়িতে পাঠিয়েছিল এই গাজী নজরুল ইসলাম। এই জামাতিরা যে ডাকাত পালা শুরু করছে, কয়দিন পরে শুনবেন কিছু চোর বাটপার পকেট মারো এরা নমিনেশন দেওয়া শুরু করবে। সে দাবি করে সে মুক্তিযোদ্ধা, হ্যাঁ, দাবিও করে। জামাতে একমাত্র মুক্তিযোদ্ধা। আবার জামাতের মুক্তিযোদ্ধা হিসেবে নিজের দাবি করে। এগুলো টোটালি এদের এই যে দেখেন ইয়েটা, শুধু গাজী না, এই বিএনপি সাইফুর রহমানের ছেলে নাসের, মানে কি যে হঠাৎ করে বাংলাদেশে ভয়াবহ একটা ইয়ে প্রকাশ পাইতে শুরু করলো সেটা। আরো হবে। বাংলাদেশে শুনেন, ওই যে আমাদের দেশের যে অবস্থা, এখানে সব রাজনৈতিক যত বাটপারি চোরামি, এগুলো সব একটা একটা করে প্রকাশ পাবে আস্তে আস্তে, কেউ রক্ষা পাবে না। প্রত্যেকেরই সবকিছু প্রকাশ পেয়ে যাবে, সবকিছু বের হয়ে যাবে, সবকিছু আস্তে আস্তে বের হয়ে যাবে। এদের ক্ষমতা না দিলে একটা মানুষকে বোঝা যায় না। তার আমি এত লম্বা লম্বা কথা বলি, আমাকে সুযোগ দিতে হবে, ক্ষমতা দিতে হবে। আমি কি করি এখন, এত নীতি কথা বলি, এই ক্ষমতা পাওয়ার পরেও যদি আমি এই নীতিতে অটল থাকি, তাহলে আমি রাইট। স্বাগতম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে ওয়াশিংটন কি নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে? চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঢাকার সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ কি যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করছে, নাকি এটি উদ্বেগ নয়, বরং পরিচিত বাংলাদেশকে বোঝার একটা স্বাভাবিক মার্কিন উদ্যোগ? সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটা প্রতিবেদনে বলা হয়েছে যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর
জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করতে পারেন। এটি হবে তার প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী এই সফরে বাণিজ্যের চেয়েও বেশি গুরুত্ব পেতে পারে বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির গতিপথ, বিশেষ করে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি ঢাকার অবস্থান। তবে এটিও মনে রাখতে হবে, সম্ভাব্য আলোচ্য সূচির বড় অংশই এখন পর্যন্ত কূটনৈতিক বিশ্লেষণ ও সংবাদ মাধ্যমের অনুমান। পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক কর্মসূচি প্রকাশিত হয়নি। সার্জিও গোর সাধারণ কোনো কূটনীতিক নন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পেয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য তাকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত ও অর্থনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে দেখা যায়। এর আগে বাংলাদেশ সরকারের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়িত্বে ছিলেন, ওয়াশিংটনে তার সঙ্গে বৈঠক করেন, অর্থাৎ গোরের সঙ্গে বৈঠক করেন এবং তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। সেই আলোচনায় আঞ্চলিক সম্পর্ক, নির্বাচন, অপতথ্যের ঝুঁকি এবং সরাসরি যোগাযোগ বজায় রাখবার গুরুত্বটা উঠে আসে। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে ওয়াশিংটন বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চাইছে কেন? এর একটা বড় কারণ হলো বাংলাদেশের সাম্প্রতিক চীন সম্পৃক্ততা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় দুদেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা হয়েছে। তিস্তা নদী ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন, চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল, অবকাঠামো, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো আলোচনায় এসেছে। চীন ও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজস্ব উন্নয়ন পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের দৃষ্টিতে এসব প্রকল্প মূলত অর্থনীতি, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নের বিষয়, কিন্তু ওয়াশিংটন বা দিল্লির চোখে বন্দর, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো এবং প্রতিরক্ষা সহযোগিতা কখনোই শুধু বাণিজ্যিক বিষয় নয়। এগুলো ভবিষ্যৎ কৌশলগত প্রভাবের উৎস। বিশেষ করে মোংলা বন্দর সংলগ্ন অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের হিসেবকে প্রভাবিত করতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যমে বিষয়টিকে বাংলাদেশের একটি সম্ভাব্য কৌশলগত পরিবর্তন হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে বাংলাদেশকে ভারতীয় বা পশ্চিমা ব্যাখ্যার ভিত্তিতে নয়, নিজের অর্থনৈতিক প্রয়োজন, পরিবেশগত নিরাপত্তা এবং সার্বভৌম সিদ্ধান্তের আলোকে প্রকল্পগুলোর মূল্যায়ন করতে হবে। বাংলাদেশ একই সময়ে রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা করছে, সৌদি আরবের সঙ্গে বিনিয়োগ সম্পর্ক গভীর করতে চাইছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব ধরে রাখছে। ফলে বাইরে থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে একটা বহুমুখী বা মাল্টি অ্যালাইনমেন্ট কৌশল বলে মনে হতে পারে, কিন্তু এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পার্থক্যটি বুঝতে হবে। সব দেশের সঙ্গে সম্পর্ক রাখা আর একটি সুসংগঠিত পররাষ্ট্রনীতি থাকা এক বিষয় নয়। পররাষ্ট্রনীতি তখনই বিশ্বাসযোগ্য হয় যখন তার কিছু প্রকাশ্য ও ধারাবাহিক মানদণ্ড থাকে। বাংলাদেশকে স্পষ্ট করতে হবে কোন বিদেশি বিনিয়োগ গ্রহণযোগ্য, কোন প্রতিরক্ষা সহযোগিতা জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কোন বন্দর বা ডিজিটাল অবকাঠামো প্রকল্পে কী ধরনের নিরাপত্তা পরীক্ষা প্রয়োজন এবং ঋণ, পরিবেশ, প্রযুক্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে কোথায় সীমারেখা টানা হবে। অর্থাৎ বাংলাদেশের নীতি শুধু সবার সঙ্গে বন্ধুত্ব বললেই সম্পূর্ণ হবে না, বলতে হবে কোন শর্তে সেই বন্ধুত্ব গ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটা বড় ভিত্তি হচ্ছে বাণিজ্য। মার্কিন বাজার বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান গন্তব্য। 2025 সালে দুদেশের পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতি ছিল প্রায় $7.1 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিক্রি করে। ফলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক খারাপ হলে বাংলাদেশের রপ্তানি, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের উপর চাপ তৈরি হতে পারে। 2026 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য সংক্রান্ত একটি বাধ্যতামূলক চুক্তিও রয়েছে। সেখানে বাজারে প্রবেশাধিকারের পাশাপাশি ডিজিটাল বাণিজ্য, সাইবার নিরাপত্তা এবং বিশ্বস্ত সীমান্তের মধ্যে তথ্য স্থানান্তরের মতো বিষয় রয়েছে। চুক্তির একটি ধারায় বলা হয়েছে, বাংলাদেশ এমন কোনো নতুন ডিজিটাল বাণিজ্য চুক্তিতে গেলে যা যুক্তরাষ্ট্রের মৌলিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে, আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন চুক্তি বাতিল বা শুল্ক পুনর্বহালের পথে যেতে পারে। এটি দেখায় বাণিজ্য এখন আর শুধু শুল্ক ও পণ্যের বিষয় নয়, প্রযুক্তি, তথ্য, নিরাপত্তা এবং ভূ রাজনীতিও বাণিজ্য নীতির অংশ হয়ে গেছে।
এখানে বাংলাদেশের জন্য একটি বড় সতর্কবার্তা রয়েছে। যুক্তরাষ্ট্র যেমন বাংলাদেশের রপ্তানি বাজারের জন্য জরুরি, তেমনি চীন তেমনি আমদানি, যন্ত্রপাতি, অবকাঠামো বিনিয়োগের বড় উৎস। ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী। স্থল যোগাযোগ, সীমান্ত, নদী, বিদ্যুৎ, খাদ্যপণ্য এবং আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে যার সম্পর্ক অবিচ্ছেদ্য। আবার ইউরোপ বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোর একটি। মধ্যপ্রাচ্য প্রবাসী আয় ও জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য। অতএব বাংলাদেশের পক্ষে এক পক্ষকে বেছে নিয়ে অন্য পক্ষকে বাদ দেওয়া বাস্তবসম্মত নয়। কিন্তু ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মানে সবাইকে একই কথা বলা নয়। ভারসাম্য মানে নিজের স্বার্থ নির্ধারণ করা এবং প্রতিটি দেশের সঙ্গে সেই স্বার্থ অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা। চীনের কাছ থেকে বাংলাদেশ অবকাঠামো ও বিনিয়োগ নিতে পারে, কিন্তু প্রতিটি প্রকল্পে ঋণ পরিশোধের সক্ষমতা, পরিবেশগত প্রভাব, স্থানীয় কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর এবং নিরাপত্তাজনিত ঝুঁকি যাচাই করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি ও সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা বাড়ানো যেতে পারে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি বা বৈদেশিক অংশীদার নির্বাচনের স্বাধীনতা যেন বাইরের চাপের অধীন না হয়। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা জরুরি, কিন্তু সম্পর্কটি হতে হবে পারস্পরিক সম্মান, সীমান্তে প্রাণহানি বন্ধ, নদীর ন্যায্য হিস্সা, বাণিজ্যিক সমতা এবং রাজনৈতিক অহস্তক্ষেপের ভিত্তিতে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার ভৌগোলিক অবস্থান। বঙ্গোপসাগর, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ, প্রায় 18 কোটি মানুষের বাজার এবং দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু এই ভূগোল একই সঙ্গে ঝুঁকিও তৈরি করে। বড় শক্তিগুলো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায়, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে নিঃস্বার্থ নয়, তারা নিজেদের বাণিজ্যিক, নিরাপত্তাগত ও কৌশলগত স্বার্থ এগিয়ে নিতে চায়। তাই সার্জিও গোরের সম্ভাব্য সফরকে ভয় বা উচ্ছ্বাস কোনোটির মাধ্যমেই দেখা উচিত নয়। এটি বাংলাদেশের জন্য নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবার একটি সুযোগ। ঢাকা ওয়াশিংটনকে বলতে পারে বাংলাদেশ কোনো চীন বিরোধী জোটে যোগ দেবে না, আবার চীনের কৌশলগত পরিসরের অন্ধ অনুসারীও হবে না। বাংলাদেশ ভারতের বৈধ নিরাপত্তার উদ্বেগ শুনবে, কিন্তু ভারতের প্রভাব বলয় হিসেবে নিজেকে মেনে নেবে না। রাশিয়ার সঙ্গে সহযোগিতা করবে, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আর্থিক ঝুঁকিও বিবেচনায় রাখবে। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়াবে, কিন্তু দেশের সামাজিক বহুত্ববাদ ও সাংবিধানিক চরিত্র বিসর্জন দেবে না। এটাই হতে পারে একটি পরিণত, আত্মবিশ্বাসী এবং নীতিনির্ভর পররাষ্ট্রনীতির ভাষা। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত কার সঙ্গে আছে এই প্রশ্নের উত্তর দেওয়া নয়, বরং বাংলাদেশ কিসের পক্ষে সেটা পরিষ্কার করা। বাংলাদেশের পক্ষে থাকতে হবে সার্বভৌমত্বের, অর্থনৈতিক নিরাপত্তার, ন্যায্য বাণিজ্যের, গণতান্ত্রিক বৈধতার, মানবিক মর্যাদার এবং আঞ্চলিক শান্তির। ওয়াশিংটন যদি ঢাকার পররাষ্ট্রনীতি সম্পর্কে স্পষ্টতা চায়, তাহলে বাংলাদেশও ওয়াশিংটনের কাছে স্পষ্টতা চাইতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কি শুধুই চীন ও ভারতের মধ্যবর্তী একটি কৌশলগত ভূখণ্ড হিসেবে দেখে, নাকি একটি স্বাধীন অংশীদার হিসেবে দেখতে প্রস্তুত? পররাষ্ট্রনীতিতে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আত্মমর্যাদা, ধারাবাহিকতা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছ মানদণ্ড। বাংলাদেশ কোনো শক্তির দাবার গুটি নয়। সঠিক রাষ্ট্রনীতি, শক্তিশালী অর্থনীতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বৈধতা থাকলে বাংলাদেশ নিজেই একটি সক্রিয় কৌশলগত পক্ষ হয়ে উঠতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সত্যি একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, নাকি আমরা ধীরে ধীরে একটি শক্তি বলয় থেকে আরেকটি শক্তি বলয়ের দিকে সরে যাচ্ছি? আপনার মতামত কমেন্টে জানান। আবারও কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। ভালো থাকুন,